বিগত ৮ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে এনডিএ সরকার শাসন করছে। এই সরকার বারবার বলে এসছে যে দুর্নীতিমুক্ত দেশ, দুর্নীতিমুক্ত ভারতবর্ষ চাই। অথচ রাফেল কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতি এই সরকারের আমলেই কিন্তু আমরা দেখেছি। আজকে যে দুর্নীতির গল্প, যে দুর্নীতির কথা আপনাদের সামনে তুলে ধরবো, তার পরিমাণ বর্তমানে ৮ লক্ষ কোটি টাকারও বেশি। এবং এই দুর্নীতি কোথায় গিয়ে যে থামবে তার কোনো কিন্তু আইডিয়া কিংবা তার কোনো পরিসীমা কিন্তু আমাদের কারোর কাছে নেই। এই বিগত বেশ কিছু মাস আগে এবিজি শিপইয়ার্ডের কথা আমরা শুনেছি। এই এবিজি শিপইয়ার্ড ভারতবর্ষের সরকারি ব্যাংকের ২১,০০০ কোটি টাকা লুট করে নিয়েছে, তাও আইনের মাধ্যম দিয়ে। পরবর্তীকালে কি হয়, এরা নিজেদেরকে ব্যাংকক্রাফট এবং ডিফল্টার ঘোষণা করে এবং এই কোম্পানি ইনসলভেন্সি কেসের আওতায় পড়ে যায়। প্রথম অবস্থায় এদের মালিকপক্ষের ওপরে, এই কোম্পানির মালিকপক্ষের ওপরে কোনো রকমের মামলা হয়নি। পরবর্তীকালে চাপ সৃষ্টি হওয়ায় তখন এই কোম্পানির ওপর, মালিকপক্ষের ওপর কিছু মামলা দায়ের করা হয়। ঠিক এইরকমই আরেকটা এক্সাম্পল আজকে আপনাদের সামনে দেব, অ্যামটেক গ্রুপ অফ কোম্পানির দুর্নীতির কথা। এই অ্যামটেক গ্রুপ অফ কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন সরকারি ব্যাংক থেকে ২৫,০০০ কোটি টাকা লোন করে এবং পরবর্তীকালে নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে, ব্যাংকক্রাফট হয়ে যায় এবং ইনসলভেন্সি কেসের আওতায় পড়ে। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে অ্যামটেক গ্রুপ কোম্পানিজ কারা, কি? অ্যামটেক গ্রুপ অফ কোম্পানিজ অ্যাকচুয়ালি অটো পার্টস অর্থাৎ গাড়ির যন্ত্রাংশ তৈরি করে। এটা বেসিক্যালি চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, বেশ উত্তর ভারতের কোম্পানি। এবং এই কোম্পানির সঙ্গে আরেকটু ভালোভাবে আপনাদের পরিচয় করিয়ে দিই। বারিস্তা ক্যাফের নাম আপনারা সকলেই শুনেছেন। এই বারিস্তার ক্যাফে শপের আউটলেটে কিন্তু আমরা কম বেশি অনেকেই গেছি। অর্থাৎ আপনি যখন কফির কাপে চুমুক দিচ্ছেন আর এদিক থেকে কিন্তু বারিস্তা ক্যাফের মালিকেরা ২৫,০০০ কোটি টাকা গায়েব করে দিল, ব্যাংকের লুট করে দিল, ভারতবর্ষের সরকারি ব্যাংকের টাকা, আমার আপনার টাকা। আরও কিছু দুর্নীতির কথা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে বলবো যে এনসিএলটি অর্থাৎ ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল, ব্যাংক এবং আইবিসি কোর্টকে ব্যবহার করে কিভাবে দুর্নীতি হচ্ছে, বিভিন্ন কোম্পানিকে নিলামে তোলা হচ্ছে এবং তারপরে ব্যাংকের টাকা কিন্তু সর্বস্বভাবে লুট হচ্ছে, সেই গল্পটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই পুরো ঘটনা শুরু হয় ২০১৬ সালের মে মাস থেকে। ২০১৬ সালের মে মাসে এক নতুন আইন আনা হয়, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি কোড। এই আইনে এক অদ্ভুতভাবে একটা লিগ্যাল রুট, একটা লিগ্যাল প্যাসেজ দেওয়া হয় কোম্পানিগুলোকে। কিভাবে সেটা শুনুন। ধরুন আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, কোম্পানির অনেক টাকা ব্যাংক লোন আছে, আপনি দিতে পারছেন না, ব্যাংক ডিফল্টার হয়ে গেছেন। তখন আপনি এই আইবিসি কোর্টকে ব্যবহার করে আপনার কোম্পানি লিকুইডেশনের জন্য অ্যাপিল করতে পারেন। এই অ্যাপিল করার পরে কিন্তু খুব সুন্দরভাবে এই লিগ্যাল রুট দিয়ে আপনার ব্যাংকের লোনটা মুকুব হয়ে যাবে, অর্থাৎ ব্যাংকের টাকাটা আপনাকে দিতে হবে না এবং আপনি ফ্রি হয়ে যাবেন। অর্থাৎ কোম্পানির মালিকপক্ষ কিন্তু কোনো রকম কেস, কোনো রকম মামলা ছাড়াই এই আইবিসি রুট দিয়ে, চ্যানেল দিয়ে নিজেদের কোম্পানিকে এবং নিজেদেরকে ফ্রি করে নিতে পারছেন। তারপর থেকে এটা একটা পুরোটা সিস্টেম, একটা পুরো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে কন্টিনিউ এই প্রসেসে বিভিন্ন রকমের কোম্পানি কিন্তু ব্যাংকগুলোকে লুট করে যাচ্ছে। এই আইবিসি কোডের ওপর ভিত্তি করে এক আইন সিদ্ধ বোর্ড গঠন করা হয়েছে, যার নাম হচ্ছে আইবিবিআই অর্থাৎ ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংকরাপসি বোর্ড অফ ইন্ডিয়া। এই আইবিবিআই এর একটা পাওয়ারফুল বডি হলো আইবিবিআর। এই আইবিবিআর বলছে ২০১৭ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৪,৯৪৬খানা ব্যাংকরাপসি কেস ফাইল হয়েছে ইনসলভেন্সি কেসের আওতায়। অর্থাৎ ৪,৯৪৬খানা কোম্পানি ব্যাংকরাফট হয়েছে। কিন্তু এই ৪,৯৪৬খানা কোম্পানি ঠিক কত টাকার ব্যাংক লোন, মানে ব্যাংকের ঠিক কত টাকা ফেসে আছে তার পরিমাণ কিন্তু বলেনি। এর কিছুদিন পর আইবিবিআই জানায় এখনও পর্যন্ত ৪৫৭খানা কেস সলভ হয়েছে। অর্থাৎ এই ৪৫৭খানা কোম্পানির কেস কিন্তু ডিজলভ হয়েছে এবং ব্যাংকের টাকা কত পরিমাণ ফেসেছিল, ৮,৩০,০০০ কোটি টাকা ফেসেছিল মাত্র এই ৪৫৭খানা কেসের জন্য। এবং এর পরিবর্তে ব্যাংক কত টাকা ফেরত পায়, মাত্র ২,৬০,০০০ কোটি টাকা ফেরত পায়। এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কেউ কোনো রকম প্রশ্ন তোলেনি, ব্যাংকও কোনো রকম কিন্তু অভিযোগ জানায়নি। একবার ভাবুন যে ৪৫৭খানা কেসে যদি ব্যাংক
মাত্র 2,60,000 কোটি টাকা পায়, তাহলে বাকি 4,946খানা কেসের জন্য কত টাকা ব্যাংকের নষ্ট হবে, কত টাকা লুট করা হবে, তার কিন্তু কোনো সীমা, কোনো পরিসীমা নেই। এর মধ্যে আরবিআই একটা রিপোর্ট দেয়, তারা একটা লিস্ট বানায় কিছু কোম্পানিকে নিয়ে, তাদের নাম দেয় ডার্টি ডজন, অর্থাৎ 12টা কোম্পানি। এই 12টা কোম্পানির মধ্যে কারা কারা আছে? অ্যামটেক, জেপি ইনফ্রা, আলোক ইন্ডাস্ট্রিজ এবং আরও অনেক কোম্পানি আছে। এই 12খানা কোম্পানি মিলে ব্যাংকের থেকে প্রায় 3,45,000 কোটি টাকা লোন নিয়েছিল, এবং এর পরিবর্তে ব্যাংক কত টাকা ফেরত পায়? মাত্র 75,000 কোটি টাকা ফেরত পায়। এটা নিয়ে ব্যাংক, এনসিএলটি, আইবিবিআই বোর্ড কেউ কোনো রকম প্রশ্ন তোলেনি মালিক পক্ষের কাছে, কোনো রকম কেস হয়নি মালিক পক্ষের বিরুদ্ধে। অর্থাৎ কোম্পানির মালিকেরা ব্যাংক থেকে লোন নিচ্ছে, এই টাকাগুলোকে অফশোর অ্যাকাউন্ট কিংবা বিভিন্ন কোম্পানিতে ট্রান্সফার করে দিচ্ছে, কোম্পানির বিভিন্ন অ্যাসেট বিক্রি করে দিচ্ছে, লাস্টে বলছে যে দেখো আমরা দেউলিয়া হয়ে গেছি, ব্যাংকক্রাফট হয়ে গেছি, এবং ইনসলভেন্সি কেসের আওতায় এনে কোম্পানিকে লিকুইডিফাই করে নিজেরা কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে। এরপর এরকম আরও একটা এক্সাম্পল আপনাদের সামনে নিয়ে আসছি, রুচি সোয়া ইন্ডাস্ট্রিজ। এই রুচি সোয়া ইন্ডাস্ট্রিজের 12,000 কোটি টাকা ব্যাংক লোন ছিল। এই 12,000 কোটি টাকা ব্যাংক লোন ঠিক সেম ওই আইবিসি রুট দিয়ে এনে মাত্র 4,500 কোটি টাকা এই কোম্পানি বিক্রি হয়। কোম্পানি কে কেনে? বাবা রামদেব। কত টাকা দেয়? বলা হয় যে এই মুহূর্তে বাবা রামদেবকে মাত্র 1,000 কোটি টাকা দিতে হবে, আর বাকি 3,500 কোটি টাকা আবার সেই ব্যাংকই লোন দেবে যাদের 12,000 কোটি টাকা লোন বাকি ছিল। মানে এর থেকে বড় হাস্যকর ঘটনা, এর থেকে বড় জালিয়াতি মনে হয় আমি আমার জীবনে কিন্তু আর দেখিনি কোনোদিনও। শুধু তাই নয়, এরপরে বাবা রামদেব এই কোম্পানিকে পাবলিক লিমিটেড করে, অর্থাৎ যে কোনো পাবলিক লিমিটেড করার জন্য, মার্কেটে স্টক ছাড়ার জন্য সেবির নিয়ম অনুযায়ী 25% স্টকের পাবলিকদের কাছে থাকতে হবে, স্মল ইনভেস্টরদের কাছে। পাবলিক লিমিটেড করার আগে বাবা রামদেব কি করে, এই কোম্পানির আগের যত স্মল ইনভেস্টর ছিল, যত ছিল, তাদেরকে বলে দিল যে কোম্পানির আমি এই সমস্ত স্টক এখন ফ্রিজ করে দিচ্ছি, অর্থাৎ জিরো, আপনাদের এখন আর কারোর কিচ্ছু নেই, কেউ কিচ্ছু পাবেন না এখন আর আপনারা। এরপরে যখন এটা বিজ্ঞপ্তি জারি হয় যে এই কোম্পানি যখন স্টক ছাড়া হচ্ছে, যখন পাবলিকলি আসছে কোম্পানিটা, অর্থাৎ এই কোম্পানি স্টক মার্কেটে আসছে, তখন বাবা রামদেব হঠাৎ করে প্রেস কনফারেন্স করে বলে যে আমি এই কোম্পানিটাকে দেনা মুক্ত করতে চাইছি, তাই এই স্টক মার্কেটে নিয়ে আসছি। কত টাকা স্টক ছাড়া হয়? অর্থাৎ 4,500 কোটি টাকা স্টক, মানে পুরো স্টকটাই মার্কেটে ছাড়া হয়। তার ফলস্বরূপ কি হয়? ব্যাংক সেখান থেকে তার 3,500 কোটি টাকা পেয়ে যায়, আর বাবা রামদেবও তার 1,000 কোটি টাকা পেয়ে যায়। অর্থাৎ পুরো কোম্পানিটা বাবা রামদেব এক প্রকার বিনে পয়সায় ফ্রিতে পেয়ে যায়। এইরকম আরও একটা ঘটনা আছে, আলোক ইন্ডাস্ট্রিজ। আলোক ইন্ডাস্ট্রিজের 5,000 কোটি টাকার ব্যাংক লোন ছিল। কত টাকায় বিক্রি হয় কোম্পানি? মাত্র 500 কোটি টাকায়। আর এই কোম্পানির মালিকেরা কিন্তু ছাড় পেয়ে যায়, কোনো রকম কেস, কোনো রকম মামলায় কিন্তু এদের জড়ানো হয় না। ঠিক ওই আইবিসি রুট দিয়ে ইনসলভেন্সি কেসের আওতায় এনে পুরো কিন্তু এরা দেনামুক্ত হয়ে যায়, কোম্পানি বিক্রি হয়ে যায় এবং অন্য এক কোম্পানি এই কোম্পানিকে কিনে নেয়। এরপরে আসছি কুমার মেটালার্জিক্যালের কথায়। 5,600 কোটি টাকার ব্যাংক লোন ছিল এই কোম্পানির। কত টাকায় বিক্রি হয়? মাত্র 41 কোটি টাকায়। এই কোম্পানিগুলো এরকমভাবে যে রুট দিয়ে বিক্রি হচ্ছে, না ব্যাংককে, না যারা প্রমোটার অর্থাৎ যারা মালিক পক্ষ তাদেরকে, না এনসিএলটিকে, না আইবিবিআই বোর্ডকে কেউ কোনো রকমের প্রশ্ন করছে না। অর্থাৎ এখানে একটা প্রশ্ন ধরেছে, এত বড় হেয়ার কাট, এত বড় কাটমানি যাচ্ছেটা কোথায়? এই টাকার অঙ্কটা কার খাতে যাচ্ছে? সরকার কি দেখেও দেখতে পাচ্ছে না, চুপ করে বসে আছে? ব্যাংক জড়িত নাকি সরকার জড়িত, মালিকপক্ষ জড়িত, কে কে এই এত বড় স্ক্যামের মধ্যে জড়িত আছে তার কিন্তু কোনো তদন্ত কিংবা কোনো রকমের যাঁচ হচ্ছে না। ভিডিওকন, বেণুগোপাল ধূতের কোম্পানি, আপনাদের সকলের পরিচিত কোম্পানি ভিডিওকন। এই কোম্পানির লোন আছে 46,000 কোটি টাকা। এই কিছুদিন আগে বিজ্ঞপ্তি জারি হচ্ছিল যে এই কোম্পানি 3,000 কোটি টাকায় বিক্রি হয়ে যাবে। এইরকম কিন্তু আরও অনেক এক্সাম্পল আছে। অনিল আম্বানি, এরকম কিন্তু আরও অনেক এক্সাম্পল আছে, যেরকম অনিল আম্বানি। অনিল আম্বানি আমরা সকলেই জানি, মোটামুটি অনিল আম্বানি কিন্তু মোদী সরকারের জামাই বলা যায়। ওনার প্রায় 75,000 কোটি টাকা রিলায়েন্স ইনফ্রা, রিলায়েন্স ক্যাপিটাল, রিলায়েন্স অয়েল থেকে শুরু করে সব কোম্পানিগুলো মিলিয়ে 75,000 কোটি টাকার ব্যাংক লোন হয়ে ডিফল্ট হয়ে উনি পড়ে আছেন।
কাল উনি ডাইরেক্টর পোস্ট থেকে রিজাইন করে দেবেন, ওনার উপর কোনো কেস হবে না, কোনো প্রশ্ন উঠবে না। অর্থাৎ এই সময় উনি ব্যাংক ডিফল্ট থাকতে থাকতে যদি কোনো কেস, যদি কোনো মামলা, যদি কোনো তদন্ত হয়, তাহলে উনি ধরা পড়তে পারেন। এরকম আরও আছে, আপনি জানেন, যেরকম জেট এয়ারওয়েজ, নরেশ গোয়েল কিন্তু খুব বুদ্ধিমান একজন ব্যবসায়ী। জেট এয়ারওয়েজ দেউলিয়া হয়ে যায়, কত টাকায় বিক্রি হয়? এই 1800 না 2200 কোটি টাকায় বিক্রি হয়। আরও আছে DHFL, 38,000 কোটি টাকার কিন্তু ব্যাংক লোন বাকি পড়ে আছে। এখন দেখুন দাঁড়িয়ে একটা জিনিস আমাকে এবং আপনাকে এবং আমাদের সমগ্র ভারতবাসীকে বুঝতে হবে, এই যে ব্যাংক লোন, এই যে টাকা, এই এত বড় কাটমানি, এই যে ব্যাংক এত টাকার লোন মুকুব করে দিচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই টাকাগুলো তো একসময় কোম্পানির কাছেই ছিল, বিভিন্ন ছোট ছোট কোম্পানিতে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, অফশোর অ্যাকাউন্টে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোম্পানির অ্যাসেট বিক্রি করে দেওয়া হচ্ছে। এর জন্য সরকার না ব্যাংক কেউ কোনো রকম প্রশ্ন তুলছে না, সরকারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ, কোনো রকম তদন্ত নেওয়া হচ্ছে না। এই অবস্থায় এইরকমভাবে ক্রমাগত চলতে থাকলে কিন্তু ভারতবর্ষের সরকারি ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কিন্তু ভবিষ্যতে একটা প্রশ্ন উঠবেই, এবং সাধারণ মানুষ আমার আপনার টাকা আদৌ কতটা নিরাপদ থাকবে ব্যাংকে, সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তাই এই ব্যাপারে আমি প্রত্যেককে বলতে চাইছি, আপনারা সচেতন হন এবং দেখুন যে কখনো কাশ্মীর ফাইলস, কখনো রাম মন্দির এবং বিভিন্ন অজুহাতে আমাদের যে মূল বিষয়টা সরকারের স্ক্যাম থেকে আমাদেরকে মাইন্ড ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। মানে ধরুন একটা উদাহরণ দিতে পারি, একটা বাচ্চা, তার আজকে খুব খিদে পেয়েছে, সে খুব কাঁদছে খিদের জ্বালায়। হঠাৎ করে বাচ্চাটাকে যদি আপনি কোনো উঁচু জায়গায় বসিয়ে দেন, সে তখন ভয় পেয়ে যাবে, তখন কিন্তু সে খিদের জন্য কাঁদবে না, ওই যে উঁচু জায়গায় বসে আছে উপর থেকে নামার জন্য কাঁদবে, অর্থাৎ সে খিদেটা ভুলে যাবে। ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের বর্তমান ভারতবর্ষের সরকার আমাদের এই মানসিকতা নিয়ে একটা সাইকোলজিক্যাল গেম খেলছে, যে মূল বিষয়, মূল ব্যাপার থেকে আমাদেরকে সরিয়ে রাখা। তাই প্রত্যেকে সচেতন হন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।